চলো। বাসটা ধরো না বাদি। হ্যালো এভরিওয়ান, আমি সংহিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। কিছুদিন আগে গিয়েছিলাম মেঘালয় ঘুরতে। মেঘালয়ে কি করেছি, কোথায় ঘুরেছি সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেঘালয় সিরিজের সমস্ত এপিসোডে। শিলচর থেকে আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 7টার সময়। গৌহাটিতে পৌঁছেছিল পরের দিন সকালবেলায় 6:30টায়। ট্রেন থেকে নেমেই আমরা স্টেশনের বাইরে গিয়ে প্রথমে চা খেয়ে নিই। তারপর আমরা চলে যাই মেঘালয়ের ট্রান্সপোর্টের বাসের উদ্দেশ্যে। সেখানে কিন্তু সকাল 7টার সময় বাস ছেড়ে দেয়। তোমরা যদি চাও আগে থেকে কিন্তু এই ট্রান্সপোর্টে টিকিট বুক করে নিতে পারবে রেড বাস থেকে। ঠান্ডা কিন্তু ভালোই ছিল, আর বাসও কিন্তু যথারীতি টাইম মতনই ছেড়ে দিয়েছিল শিলংয়ের উদ্দেশ্যে। আজকের এই ভোর, এই পাহাড়, এই পাইন বন আর সূর্যের সোনালি হাসি সব মিলিয়ে আমার যাত্রাটাকে কিন্তু শুধু যাত্রা নয়, এক অনুভূতির গল্প করে তুলছে। কখন যে এই 3-3.5 ঘন্টার জার্নিটা মুহূর্তের মধ্যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমরা পৌঁছে গেলাম শিলংয়ে। পৌঁছে আমরা ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে গেলাম শিলংয়ের ফেমাস মার্কেট পুলিশ বাজারের উদ্দেশ্যে। জার্নি করে আসার পর আজকের দিনটা আমরা আর কোনো ট্যুর প্ল্যান করিনি, নেক্সট ডে থেকে করব। আজকের দিনটাতে আমরা দুজনে 4-5টা পায়ে হেঁটে ঘুরে দেখলাম। পুলিশ বাজারটা বেশ ভালো লেগেছে, সেখানে এক্সপ্লোর করলাম। বিভিন্ন রকমের দোকান রয়েছে, লোকাল ফুড অনেক কিছু রয়েছে, সব কিছু দেখে কিন্তু আজকের দিনটা মজার সঙ্গে কাটালাম। শিলংয়ের হৃদয় বলতে যদি কিছু বোঝায় সেটা কিন্তু এই পুলিশ বাজারই। সন্ধ্যের সময় পুলিশ বাজারটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। নিজেদের কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে ডিনার করে আমরা কিন্তু রুমে চলে গেলাম। আজ মেঘালয়ে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা এক্সপ্লোর করব মৌসিনরামের বিভিন্ন জায়গা। সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। সকাল 7টার সময় কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা বেরিয়ে গেলাম মৌসিনরামের উদ্দেশ্যে। এখন যে জায়গাটা আমরা দেখতে যাচ্ছি, শোনা যায় এই জঙ্গলটা নাকি 800 বছরের পুরনো এক জঙ্গল। আর এই জঙ্গলটাকে সেখানকার মানুষেরা পবিত্র জঙ্গল বলেই মনে করে। এই প্লেসটা শিলং থেকে ওই 25 কিলোমিটার দূরে, যেতে কিন্তু 1-1.5 ঘন্টা সময় লাগবে। এটা হলো মাওফ্যালাং স্যাক্রেড গ্রোভ ফরেস্ট। এই জায়গাটা শুধু কিন্তু একটা ফরেস্ট নয়, এটা খাসি জনগোষ্ঠীর কাছে কিন্তু একটা পবিত্র স্থানও। কারণ তাদের বিশ্বাস যে কেউ যদি এই জঙ্গল থেকে কিছু নিয়ে যায় তাহলে তার জীবনে কিন্তু অমঙ্গল আসতে পারে। আর এখানের স্থানীয় খাসি মানুষেরা বিশ্বাস করে যে এই জঙ্গলের ভেতর থেকে যদি কোনো পাতা, ফুল কিংবা ছোট পাথর যে কোনো কিছুই হোক না কেন বাইরে নিয়ে যাওয়া কিন্তু একদমই নিষিদ্ধ। অনেকেই নাকি ভুল করে কিছু নিয়ে গিয়ে আবার ফিরিয়ে দিয়েছে, এমন গল্পও শোনা যায়। জঙ্গলের ভেতরে রয়েছে প্রাচীন পাথরের স্তম্ভ, যেখানে বলি দেওয়া হয় সেই স্থান, খাসিদের পুজোর স্থান, আর বিভিন্ন ধরনের প্রজাপতি, ঔষধি গাছ, এমনকি একমুখী রুদ্রাক্ষের গাছও কিন্তু এখানে রয়েছে। তোমরাও যদি এরকম প্রকৃতি, জঙ্গল, তার রহস্যকে ভালোবাসো তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারো। এখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্লেস মাউজিবুং কেভ। এই গুহার ভেতরে আছে এক বিশাল প্রাকৃতিক শিবলিঙ্গ, যা সম্পূর্ণভাবে চুনাপাথরের স্ট্যালাগমাইট থেকে তৈরি হয়। আর এই শিবলিঙ্গটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে, প্রায় বলা যায় যে হাজার হাজার বছর ধরে কিন্তু তৈরি হয়েছে, কোনো মানুষের হাতের ছোঁয়া ছাড়াই। আবার অনেক ভক্তরা বিশ্বাসও করে যে এখানে প্রার্থনা করলে নিজের মনের বাসনাও কিন্তু পূর্ণ হয়। গুহার ছাদ থেকে ঝুলে থাকা স্ট্যালাকটাইট আর নিচের থেকে উঠে আসা স্ট্যালাগমাইট মিলিয়ে এই এক অসাধারণ দৃশ্য কিন্তু তৈরি করেছে।
এই গুহার ভেতরে ঢুকলেই ঠান্ডা পরিবেশ আর এক অদ্ভুত স্নিগ্ধতা কিন্তু অনুভব করা যায়। কিছুটা সময় কাটিয়ে এরপর আমরা যাচ্ছি আমাদের নেক্সট জায়গায়। এই জায়গাটায় রয়েছে এক বিশাল পাথর, যেটা ঠিক মাঝখান থেকে কিন্তু দুভাগ হয়ে গেছে। দেখলে মনে হয় যেন পাথরটা কেটে দেওয়া হয়েছে, কিন্তু এটা নয়, এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই কিন্তু হয়েছে। এই জায়গাটার নাম হলো স্প্লিট রক। এখানে স্থানীয়দের কাছ থেকে শুনেছিলাম যে বহু বছর আগে নাকি ভূমিকম্প হয়েছিল, সেখানে এই মনোলিথ পাথরটি ভেঙে মাঝখান থেকে ফেটে যায়। এই পাথরের মাঝখান দিয়ে কিন্তু আমরা ট্র্যাক করেছিলাম। সময় লেগেছিল ওই 1-1.5 ঘন্টার মতো। যতটা নিচে নামতে হয়েছিল ঠিক ততটাই কিন্তু ওপরে উঠতে হয়েছিল, তবে ট্রেকিংটা করে কিন্তু বেশ আনন্দ পেয়েছিলাম। পাথরের মাঝখানের সরু ফাঁক দিয়ে হাঁটার অভিজ্ঞতা একেবারেই কিন্তু ইউনিক। এই জায়গাটা কিন্তু একদমই অফবিট প্লেস। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তারা কিন্তু তাদের ট্র্যাভেল লিস্টে এই জায়গাটা অবশ্যই রেখো। এরপর যাচ্ছি আমাদের নেক্সট জায়গা মাউলিংবানা। এই জায়গাটা কিন্তু মেঘালয়ে লুকিয়ে থাকা এক অ্যাডভেঞ্চার প্যারাডাইজ। যদি তুমি একটু ভিড় এড়িয়ে প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর শান্ত পরিবেশ একসাথে উপভোগ করতে চাও, তাহলে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। এই জায়গাটা ইস্ট খাসি হিলে অবস্থিত। ছোট গ্রামের ভিতরে কিন্তু এই প্যারাডাইজটা রয়েছে। এই জায়গা থেকে কিন্তু বেশ কিছু সামুদ্রিক জীবের ফসিলস পাওয়া গেছে। মানে একসময় এই জায়গাটা সমুদ্রের নিচে ছিল বলেই ধরা যায়। এখানে কিন্তু ডাউকির মতন বেশ স্বচ্ছ একটা লেক রয়েছে, যেখানে কিন্তু তোমরা কায়াকিং করতে পারবে। ফার্স্ট টাইম আমিও কিন্তু এখানে কায়াকিং করেছিলাম। আজকের ব্লগের এই জায়গাটা আমার কাছে কিন্তু একদম স্পেশাল ছিল, কারণ মেঘালয়ের বৃষ্টির রাজধানী মৌসিনরামে ঘুরতে এসে আমরা লাঞ্চ করেছিলাম এক অসাধারণ জায়গা, মৌসিনরাম সানসেট ভিউ রিসর্টে। শুধু খাবারের জন্য না, এই রিসোর্টের ভিউটা আমাকে কিন্তু মুগ্ধ করেছিল। ভিডিওতে দেখলে তোমরাও বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর। রিসর্টটা পাহাড়ের একদম ধারে ছিল। সামনে ছিল সবুজ ঘাস আর দূরে কুয়াশা ঢাকা পাহাড়, আর তার মধ্যেই
মাঝে মাঝে এসে মেঘ পুরো জায়গাটাকে ঢেকে দিচ্ছিল। আমরা সিনেমাতে যেমন সুন্দর দৃশ্য দেখি, আমি কিন্তু আমার চোখের সামনে সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। রিসর্টের নামের মতো এখানে সূর্যাস্তের দৃশ্যও কিন্তু অসাধারণ। পরিষ্কার আকাশ আর সূর্য যখন পাহাড়ের পেছনে ডুবে যায়, পুরো আকাশটা কমলা আর গোলাপি রঙে রাঙিয়ে ওঠে। দুপুরের লাঞ্চ সেরে উঠে এমন দৃশ্য দেখে আমার মনটা কিন্তু ভরে গেছে। আজকের দিনের ট্রিপ কিন্তু আমার এখানেই শেষ। মৌসিনরামে একটা দিন কিন্তু খুব সুন্দরভাবে কাটালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এর পরের ব্লগে আসছে মেঘালয়ে লুকিয়ে থাকা আরও এক নতুন জায়গা আর নতুন অভিজ্ঞতার সঙ্গে।